নমস্কার, রয়েছেন তারার সঙ্গে, দেখছেন তারা নিউজ তথ্য কথায়। আপনাদের সবাইকে স্বাগত। বাংলার অন্যতম প্রাচীন লোক উৎসব, লোক সংস্কৃতির মধ্যে অন্যতম টুসু উৎসব, এবং এই টুসু উৎসব নিয়েই আজকে আমাদের তথ্যচিত্র এবং ভূমিকন্যা, আমাদের তথ্যচিত্রের নাম এবং ভূমিকন্যার পরিচালক আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মনোজিৎ অধিকারী। মনোজিৎ বাবু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। প্রথমে যে কথাটা বলছিলাম যে বাংলার প্রাচীনতম লোক সংস্কৃতির লোক উৎসবগুলির মধ্যে অন্যতম টুসু উৎসব, হঠাৎ করে এই বিষয়টা কেন চুজ করলেন আপনি একটি তথ্যচিত্র করার জন্য? মূলত যেহেতু আমি লোক সংস্কৃতি নিয়ে কাজকর্ম করি বা পড়াশোনা করেছি, প্লাস নৃবিজ্ঞান নিয়েও পড়াশোনা করেছি, সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে গ্রামীণ সমাজের অনেক কিছু কথা যেটা অনেকেই জানে না, সেটাকে আমাদের জনমানসের সামনে আনা উচিত। সেই হিসাবেই মূলত এইসব গ্রামীণ বেল্টে ঘোরা এবং আদিবাসী বেল্টে ঘোরা এবং তাদের কালচার এগুলো তুলে আনা উৎসব। এইরকম একটি নাম ভূমিকন্যা, এরকম একটি নাম, এই নামের তাৎপর্য কি, কি ভেবে এই নামটা দিলেন? ভূমিকন্যা নামটা মূলত রাখা হলো এই কারণে যে টুসু পরব, এটা টুসুটাকে ওরা ওদের নিজেদের কন্যা মনে করে দেখে আর কি, সেইভাবেই ওরা ভাবে যে টুসু আমাদের নিজেদের মেয়ে। তো এবং এটা যেহেতু একটা শস্যোৎসব, সেহেতু আমার মনে হয়েছে যে এটার সাথে এই নামকরণটা যুক্তিযুক্ত। ভূমি এবং কন্যা এইভাবে যদি করি, শস্য এবং মাটি এইভাবে, সেহেতু মেয়েটা সেখানে শস্যের কাজ করছে আর ভূমি মাটি, এবং আদিবাসীরা যে মাটির সাথে একদম সম্পৃক্ত হয়ে থাকেন সেটাও এখানে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে। এই জন্যই নামকরণটা বেছে নিয়েছি। একেবারে আপনারা এই অনুষ্ঠানে সরাসরি ফোন করতে পারেন 40073264 এবং 40073265। সরাসরি এই দুটি নাম্বারে আপনারা চলে আসতে পারেন। আপনার কাছে আসবো, যে বিষয়টা জিজ্ঞেস করছিলাম যে আপনি বহু জায়গায় কাজ করেছেন এই তথ্যচিত্রটি করার জন্য। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায়, প্রত্যন্ত জায়গায় গিয়েছেন। ঝাড়খণ্ডে গিয়েও আপনি এই তথ্যচিত্রের জন্য কাজ করেছেন। কীরকম দেখলেন সাধারণ মানুষের মধ্যে এই উৎসবকে নিয়ে আবেগ কীরকম? আদিবাসীদের কাছে এটা একটা, ওদের কাছে মানে আমাদের এখানে দুর্গাপুজো যেমন হয়, তাদের কাছে এইটাই একদম, যে আজকের দিনে ওরা প্রত্যেকে নতুন জামা কাপড়, যার কিছু নেই সেও একটা চিন্তা করছে একটা নতুন জামা কাপড় পরে আজকে আনন্দ করবে। এবং যারা মেয়েদের বিয়ে থা দিয়ে দিয়েছেন তারাও কিন্তু আজকে সবাই বাপের বাড়ির দিকে একদম বাচ্চা কাচ্চা নিয়ে চললেন, যে আজকের গ্রামে যাচ্ছি, এই যে মকরে যাব, গিয়ে ওখানে আমরা টুসু একো উৎসব পালন করব, বাড়িতে থাকব, মেলা দেখব। এই একটা তাদের মানে উৎসব কেন্দ্রিক একটা পুরো মেজাজ, এবং আদিবাসীদের কাছে এটা একটা বিশাল, ওদের কাছে মানে কী বলবো, জনপ্রিয় উৎসব টুসুটাকে। আর টুসু উৎসবের বিভিন্ন রকম আমরা দেখতে পাই। কোনো জায়গায় টুসু উৎসব, কোনো জায়গায় টুসুকে মূর্তি হিসেবে দেখা যায়, আবার কোনো জায়গায় টুসুকে মূর্তি হিসেবে দেখা যায় না। কোনো জায়গায় টুসুকে লক্ষ্মীর রূপে দেখা যায়, কোনো জায়গায় গঙ্গার রূপে দেখা যায়, আবার কোনো জায়গায় পুতুলের রূপে টুসুকে পুজো করা হয়। সেক্ষেত্রে এই যে রকম ফের, এর কি কোনো কারণ রয়েছে? আমাদের কাজ করতে গিয়ে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আদিবাসীদের কাছে টুসু হচ্ছে পুতুল, পুতুলের অন্য কিছু নয়, পুতুল একদম। কিন্তু আস্তে আস্তে আমার মনে হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতি ওখানে কিছুটা করে আরোপিত হচ্ছে, যার ফলে আজকে পুতুলের কিছু কিছু রূপ আমরা দেখতে পাচ্ছি। কোথাও তিনি লক্ষ্মীর মতন হয়ে যাচ্ছেন, কোথাও কার্তিকের মতন হয়ে যাচ্ছেন, এবং কোথাও তিনি ময়ূর বাহনা হয়ে যাচ্ছেন, কোথাও মকর বাহনা হয়ে যাচ্ছেন। অর্থাৎ একটা দেবী আমাদের ওখানে আরোপিত হতে চলেছে বা হচ্ছে আস্তে আস্তে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমাদের ছবিতেও দেখা যাবে পুতুলও যেমন আছে, খলাও যেমন আছে, প্লাস মূর্তিও এসে যাচ্ছে। পুতুল যেমন আছে, খলাও যেমন আছে, সেরকম মূর্তিও চলে আসছে। কিন্তু ঝাড়খণ্ডে যদি আমরা দেখি, ঝাড়খণ্ডের ছবিও আমরা এখানে দেখেছি, ঝাড়খণ্ডে টুসু উৎসবের ছবিও আপনার তথ্যচিত্রে দেখেছি আমরা। ঝাড়খণ্ডে যদি দেখি, ঝাড়খণ্ডে কোনো রকম পুতুল বা ঝাড়খণ্ডে কোনো রকম মূর্তি পূজা করা হয় না, ওরা প্রধানত গাছকে বা সরাকে পুজো করে। এর কি কোনো বিশেষ কারণ রয়েছে? ওটা আরেকটা বলে রাখা ভালো, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ায়, ঝাড়খণ্ডে চৌদল ব্যবহার করা হয়। একটা বাঁশের দিয়ে মাচা করা রথের মতন কিছুটা দেখা যায়, কাগজ দিয়ে, রঙিন কাগজ দিয়ে করা হয়, সেটাকে ওরা চৌদল বলে। সেটাকে নিয়ে ওরা নাচাগানা করে, এবং ওর মধ্যে একটা খলাতে কিছু মানে টুসুর উপকরণ, যেটা আর কি কড়ি বলুন, কাড়া বা ছুরের যে 3টে বা 5টা বা এটা গোবরগুলি, কিছু টুসু মানে তুষ আর কি, মানে আর কি ধানের তুষ, সেগুলো দিয়ে ওরা পূজা টুজা করে একটা, সেটাকে নিয়ে ওরা ওখানে চৌদলে বসিয়ে ওরা নৃত্য করে। এর পাশাপাশি কিছু ডাল ফাল নিয়েও নাচানাচি করে দেখেছি। এটা ওদের কাছে একটা ওই প্রকৃতির সাথে একটা মেলবন্ধন ঘটায়, কারণ এটা ফার্টিলিটি কাল্টের সাথে যেমন আছে, তেমনি আবার আমাদের কাছে আপনাকে বললাম শস্য উৎসব আছে, প্লাস আমাদের জাদুবিদ্যা কিছুটা কাজ করে। এই রকম 3টে কম্বাইন করেই ব্যাপারটা এসে যাচ্ছে বলেই আমার ধারণা। একেবারেই আমাদের
আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, কালা যে তার পড়েছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার কথায় বলে কারো পৌষ মাস, কারো না না, সর্বনাশ নয়, বরং আমরা আশায় বুক বেঁধে বেরিয়ে পড়লাম পথে। যাব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রামে। উদ্দেশ্য ওখানকার টুসু উৎসব দেখা এবং অবশ্যই আপনাদের দেখানো। চলে আয় আয় আয়, মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো, মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। অস্ট্রিক ভাষায় টুসু কথার অর্থ ছোট পুতুল বা ছোট মেয়ে। আসলে পশ্চিম সীমান্ত বাংলার জনজাতিদের এক লৌকিক শস্যোৎসব টুসু। টুসু এখানকার কৃষিজীবী মানুষের ঘরের একজন, তাদের পরিবারেরই এক মানবী। গ্রামের কৃষিভিত্তিক লোকসমাজ ধানের তুষকে ঘরে এনে মেয়ের মতো আদর যত্ন করে, কখনো বা দেবী ভাবনায় পূজা করে আর নিবেদন করে নিজেদের সুখ দুঃখের কথা। টুসুর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, তাই টুসুর মূর্তি কোথাও কোথাও থাকলেও টুসু কোনো দেবী নন। টুসু পূজায় নেই কোনো মন্ত্র। রাঢ় বাংলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অঘ্রাণ মাসের সংক্রান্তি সন্ধ্যায় যে লোক উৎসবের সূচনা হয় তাকে বলে টুসু। বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং ঝাড়খণ্ড রাজ্যের বিরাট এলাকায় ধানের তুষ ও ফুল দিয়ে টুসুর প্রতিষ্ঠা হয়। টুসু মূলত কুমারী কিশোরীদের জন্য, তবে সকল বয়সের মহিলারাই এই আনন্দানুষ্ঠানে অংশগ্রহণ করেন। আজকাল পুরুষেরাও যোগ দিচ্ছেন নানাভাবে।
টুসু নামটা ছিল একজন গরিবের মেয়ে ছিল এবং দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন তিনি। তো আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, খুব ভালো দেখতে। এরপরে তখন রাজাদের আমল ছিল, রাজারাই রাজত্ব করত, তারা খুব গরিব ছিল। সেই সময় প্রজারা দেখলো তার মেয়ে হয়েছে, কাজকর্ম করতে পারছে না তিনি, তখন হচ্ছে কি তাকে বলল রাজাকে যে রাজা সাহেব এই ব্যাপার যে ওর একটা মেয়ে আছে, এখানে কাজ করতে ইচ্ছুক, তাদের খাতে জুটে নাই, সেই জন্যে তাকে নিয়ে আসা হোক। এরপরে সেখানে গেছে, জানে রাজাকে বলেছেন যে এই ব্যাপার রাজাকে। তখন রাজাই বললো যে ঠিক আছে চলে যাও তার কাছে। যা তার বাবা বললো যে আপনার মেয়েকে আমরা আমাদের রাজবাড়িতে কাজের ব্যবস্থা করে দিয়েছি, ওখানে কাজ করতে হবে। তো বললো যে ঠিক আছে বউ, পাঠাবো আমি, তার জন্য কোনো অসুবিধা নেই। রাজা সাহেব যখন আমার মেয়েকে কাজ করার জন্য বলেছেন, নিশ্চয়ই আমি পাঠাবো। এরপরে তার বাবা তার মেয়েকে বলল যে বাবা এরপর তো রাজার ঘরে কাজ করতে হবে, তাহলে আমাদের কিছু জায়গা দিবে, খাওয়া দাওয়ার জন্য অসুবিধা হবে না। ঠিক আছে বাবা, আমি যাবো কাজ করতে। বাবার কথায় রাজি হলো সে। 3 বছরে সে কাজ করতে চলে গেল। এরপরে প্রতিদিন এই কাজ করে, মাঝে মধ্যে বলে যে তাহলে তুমি ওখানেও থাকতে পারো, বাবার বাড়িতেও যেতে পারো। তাহলে যাওয়া আসার একটু অসুবিধা হচ্ছিল। মাঝে মাঝে থাকতো, মাঝে মাঝে বাবার কাছে আসতো। 2 দিন 3 দিন 4 দিন কাজ হওয়ার পরে বাবার কাছে সে করলো আর কি তার অসুবিধার কথাটা, যে বাবা আমার শরীরের উপরে এরকমভাবে একটা অত্যাচার তারা চালাতে চাইছে, আমি সেখানে কাজ করতে পারবো না। তো বলছে, তার মেয়েকে বলছে যে বিটি তুমি যদি সেখানে কাজ না করো তাহলে আমরা খিদায় মরে যেতে হবে, সে যে কোনো হোক আমি কাজ করতে পারবো না। না, ওর মেয়েকে সেইভাবে বোঝালো যে না তুমি যাও কাজ করো, কোনো অসুবিধা হবে না। মেয়ে বলছে ঠিক আছে যাবো, তবে যখন বলছে বাবা তখন আমি যাব। সেদিনে বাইর হলো ঘর থেকে বাইর হয়ে তার মনের একটা উদ্বেগ আসলো যে না আমি এইভাবে তো ইজ্জত দিতে পারি নাই। তা বলছে কি করব আমি, মনে মনে চিন্তা করে নিয়ে সে বললো যে আত্মহত্যা করে দিব। চলে যায়। সেই দিনটাই মকর সংক্রান্তির দিন, সেই থেকেই কিন্তু টুসুর উৎপত্তিটা এসেছে। আর সেই সময় থেকে কুমারী মেয়েরাই মূলত টুসু, আমাদের পুরুলিয়া জেলায় টুসুটা কুমারী মেয়েরাই সাধারণত করে, অন্য কারো অংশগ্রহণ বেশি নেই। ছেলেরা গান টান করে, কিন্তু মূলত হচ্ছে টুসুটা পাতাই যখন কুমারী মেয়েরাই করে। এ তো গেল কিংবদন্তি লোকগাথা। মকর সংক্রান্তিতে টুসুর এই আত্মবিসর্জনে পশ্চিম সীমান্ত বাংলার জনজাতিরা স্মরণ করে টুসু উৎসবের মাধ্যমে। হিমন্তের ধান কেটে ক্ষেতের ফসল ঘরে তোলার সময় এই উৎসবের সূচনা হয় বলে টুসু ফসল কাটা ও ফসল তোলার উৎসব। আর এখানেই জাদু ভাবনার সঙ্গে উর্বরতাবাদের অদ্ভুত মিল দেখা যায়। টুসু পাতা হলো সব ঘরে, আগুন সাকরাতে। টুসুর নামকরণ নিয়েও রয়েছে নানা মত। কেউ বলেন পুষ্যা বা তস্য নক্ষত্রের থেকেই টুসু বা টুসু নামকরণ। আবার কারো মতে উড়িষ্যার পাহাড়ি অঞ্চলের হিন্দু ভূঁইয়াদের উষা এবং ওষা ব্রতগুলি থেকে টুসু ব্রত এসেছে। সাধারণভাবে বলা যায় যে রাঢ় অঞ্চলের দ্রাবিড় অস্ট্রিক ভাষাবর্গের মানুষজনের উপাস্য দেবী এবং প্রাচীন বাংলার তুষ তুষালী ব্রতের আধুনিক রূপ টুসু।
টুসুর মূর্তিকল্পনায় হিন্দু ধর্মের পৌত্তলিকতার প্রভাব দেখা যায়। উৎসবের সময় টুসুকে জীবন্ত বলে মনে করায় সর্বপ্রাণবাদের প্রভাব কাজ করে। টুসুর মূর্তিরূপ একালের বলে মনে করা হয়। টুসুর মূর্তিরূপ বিভিন্ন ধরনের, কোথাও বাহনহীনা, গভীর হলুদ, আবার কোথাও লক্ষ্মীরূপা, গঙ্গারূপিণী। এসবই টুসু ব্রতের ওপর ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রভাব। নিরাকার বিমূর্ত রূপ ছেড়ে টুসু সাকার মৃন্ময়ী। টুসু একটা মেয়েদের ছেলেবেলাকার পুতুল খেলার মতো। আমরাও ছোটবেলা দেখেছি, হয়তো আমার দিদির একটা টুসুর সঙ্গে আর এক তার বন্ধুর টুসুর বন্ধুত্ব পাতালো, খাওয়ানো দাওয়ানো হলো, একটা কৃত্রিম আত্মীয়তা তৈরি করা হয়, সেইটাই আসলে। ফলে টুসুর প্রথমত কোনো মূর্তি ছিল না, ছিল ওই ফুলের যে ঘর চৌদল বলা হয়, সেই চৌদলেরটাকে নিয়ে ওরা ঘুরে বেড়াতো এবং তার মধ্যে ছোট একটা পুতুল বসানো থাকতো। কিন্তু পরে পরে দেখেছি টুসুর দুটো জোন ভাগ হয়ে গেছে। একটা বাংলা এবং বিহারের, এই উড়িষ্যার এখন সিংভূম এইসব অঞ্চল, এটাতে টুসুর জন্য মূর্তি তৈরি করা হয়। কিন্তু রাঁচির কিছু ক্ষেত্রে দেখেছি, যেমন জহ্না ফলসে কিংবা রাজারাপ্পাতে, এসব জায়গায় দেখেছি টুসুর কোনো পুতুল নেই, সেখানে চৌদল, শুধু চৌদল। মানে আমার চোখে ডিস্টিংক্টলি দু প্রকার টুসু চোখে পড়ছে উৎসব। এক জায়গায় একদিকে শুধু চৌদল, কোথাও কোথাও শুধু গাছ টাছ নিয়ে টুসু নিয়ে বেরিয়ে শুধু গাছ, আর এক জায়গায় শুধু পুতুল, এবং পুতুল মানে দেবী মূর্তিও না, এক জায়গায় পেয়েছি গঙ্গার মূর্তি। এরকম আছে যে টুসু আমাদের গঙ্গারই প্রতি, মকর পূজা ওই জন্য মকরের দিন হয়। টুসুকে কোথাও তার ছেলে বলে বলা হচ্ছে, টুসুকে কোথাও তার মেয়ে বলে বলা হচ্ছে, এবং নানা রকমভাবে টুসুকে করা হয়েছে। কিন্তু টুসুকে দেবী হিসাবে আমাদের বাঙালি গবেষকরা যারা বলছেন, মানে আমাদের সব ক্যারেক্টারই, চরিত্রই পরবর্তীকালে দেবী দেবতাতে যা যে আমাদের প্রিয় করে ফেলি, টুসুর ক্ষেত্রে তাই হয়েছে। উপকরণ আলাদা হতে পারে কোথাও কোথাও, তবে টুসু আরাধনার যাবতীয় উপকরণ পোড়ামাটির যে শূন্য গর্ভ পাত্রে রাখা হয় তার নাম টুসু খলা। কোথাও এই টুসু খলার চারদিকের কানায় থাকে ছোট ছোট মাটির প্রদীপ, তাই এর নাম আলো খলা। আবার কোথাও রঙিন কাগজ, শোলা, কঞ্চি দিয়ে তৈরি উঁচু মন্দিরাকৃতি বস্তু, যার নাম চৌদল।
টুসু কখনো ঘরের মেয়ে, কখনো সে দেবী, কখনো সে বালিকা, আবার কখনো সে বালক। শাক্ত পদাবলীর প্রভাবে দেবী টুসু মানব জীবনে মিশে যান। আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও টুসু মূর্তি লক্ষ্মী প্রতিমার মতো। অনেকে পৌষ মাসকে লক্ষ্মী মাসও বলে থাকেন। টুসু পূজার প্রধান উপকরণ কমলা সোনালী রঙের ধানের খোলা বা তুষ। সঙ্গে থাকে উর্বরতাবাদের প্রতীক কাড়ুলি বাছুরের 5, 7 কি 9টি ছোট গোবরগুলি, দূর্বা, কড়ি, আতপ চাল, সর্ষে ফুল, মূলা ফুল, গাঁদা, আকন্দ, সিন্দুর ইত্যাদি মাঙ্গলিক উপচার। যেখানে টুসু খলা থাকে সেখানে খড়ি মাটির আলপনা দেওয়া হয়। নতুন টুসু খলায় সাদা লাল রং করা হয়। সেখানে রাখা হয় ধানের তুষ, সাজানো হয় আকন্দ, গাঁদা ইত্যাদি ফুল দিয়ে। বাঁদু নামে এক ধরনের লাল ফুলও দেওয়া হয়। প্রতি সন্ধ্যায় টুসুকে দেওয়া হয় ভোগ বা শীতল। ভোগের উপচারও লৌকিক। থাকে হলদে মুড়ি, নারকেল পুর, ছাঁচি পুর, তিল পুর ইত্যাদি। টুসু আরাধনায় ধানের তুষকে প্রথমে ভাবমূর্তি, পরে রূপমূর্তি এবং তারও পরে পৌরাণিক স্বীকৃতি দেওয়া হল। অর্থাৎ আদিম লোকবিশ্বাসের আর্যীকরণ হল। টুসুকে কুমারী নারী রূপে মনে করার পিছনে পৃথিবীর সর্বত্র কুমারী নারীকে উর্বরা শক্তির প্রতীক বলে মনে করার লোকবিশ্বাস কার্যকর হয়েছে। টুসুকে কুমারী নারী রূপে কল্পনা করে তার কাছে নিজেদের সুখ দুঃখের কথা বলে মানুষেরা। আবার আরাধনা করার সময় দেবী রূপে কল্পনা করা হয় এবং কোথাও কোথাও এই দেবী রূপের গুণগানও করা হয়। পৌষের প্রতি সন্ধ্যায় টুসু খলার সামনে চলে বন্দনা গীত। সারা পৌষ মাস ধরে টুসু ব্রত পালন করার পর এবার সংক্রান্তির 3 দিন আগে থেকেই শুরু হয় টুসু পরব বা মকর পরব। এই 3 দিনের প্রথম দিনকে বলে আউড়ি। এদিন লক্ষ্মী দেবীকে আবাহন করার জন্য ঘর গৃহস্থালী এবং পোশাক পরিচ্ছদের শুদ্ধিকরণ হয়। দ্বিতীয় দিনে লক্ষ্মী দেবী কৃপা দৃষ্টি দান করেন। এদিন চালকুটা বা গুঁড়ি কুটা হয়। এদিনকে বলে চাউড়ি। তৃতীয় বা শেষ দিনে লক্ষ্মী দেবী গৃহবন্দিনী হন। এদিন হল বাউড়ি। এদিন কারো ঘরে আর অভাব থাকে না। ঘরে ঘরে পিঠে পুলি তৈরি হয়। প্রতি বাড়িতে নতুন ফসলের যে নতুন পিঠা, অর্থাৎ নতুন ধান উঠেছে
তার জন্য যে নতুন পিঠে তৈরি হচ্ছে, এবং এই যে ঘরে ঘরে সেদিন বিশেষ করে আচকা পিঠা, ডুমু পিঠা তৈরি করছে, গুড় পিঠা, নানা ধরনের পিঠা। কিন্তু একটা পিঠা কোনো লোক মারা গেলে সেটা তৈরি করে না, সে বছর তৈরি হয় না, সেটা উঁধি পিঠা। এই বাউড়ি দিনই টুসু ব্রতের শেষ দিন। শীতের সন্ধ্যা থেকে সারা রাত ধরে চলে টুসু গান। টুসু ব্রতকারিণী কুমারীরা হাত পা ধুয়ে কাঁচা জামা কাপড় পরে শুদ্ধ মনে সন্ধ্যা দীপ দেয়। তারপর টুসু খলাকে বা আলো খলাকে পরিষ্কার জায়গায় এনে চারপাশে বসে সমবেত কণ্ঠে ধরে বন্দনা গান। টুসু খলা ফুলে ফুলে সাজানো হয়। কোথাও থাকে শোভিত চৌদল। শীতকাতুরে রাতের নিঝুম নীরবতা ভেঙে খান খান হয়ে যায় টুসু গানে। নারী মনের কামনা, বাসনা, অভিমান, ঈর্ষাও ফুটে ওঠে টুসু গানে। এই রাত টুসু জাগরণের রাত। মূলত কিশোরীরাই রাত জেগে টুসু গান করেন। কখনো কখনো বয়স্ক মানুষরাও এতে যোগ দেন। কোজাগরী ব্রতকারিণী কিশোরীরা পাড়ায় পাড়ায় নিজেদের টুসুর রূপ বর্ণনা করে। আর এই রাতে খেটে খাওয়া মানুষের জীবনের সামাজিক অনুশাসন যেন হঠাৎ শিথিল হয়ে যায়। টুসু গানের কথায় সুরে প্রাকৃত জীবনের শরীরী প্রেমের আবেগ, আনন্দই প্রধান হয়ে ওঠে। অবশেষে ভোর হয়। ক্লান্ত তরুণীরা ভাঙা গলায় গান গাইতে গাইতে টুসু খলাকে স্থানীয় নদী বা জলাশয়ের দিকে নিয়ে যায় চৌদলে বসে। কখনো শোভাযাত্রা সহ এই বিসর্জন হয়। টুসু বিসর্জনের আগে চলে স্নান, অবশেষে বিসর্জন। বিসর্জনের বেদনার ভার ফুটে ওঠে সবার মনে। গানের কথায় সুরে সেই বেদনা বহতা। অশ্রু সজল চোখে বিরহী সুর প্রাকৃত মানুষজনের গলায়। বিসর্জনের পর ঘরে ফিরে এসে চলে পিঠে মুড়ি খাওয়া। আমরা লক্ষ্য করি যেখানে কুর্মী, সাঁওতাল, ভূমিজ, মুন্ডা, ওরাঁও, খেড়িয়া, ও লোদা, শবর থেকে শুরু করে, ভূমিজ থেকে শুরু করে বিভিন্ন মানুষজনেরা আছেন, তারা আজও পৌষ পরবের শেষ দিন অর্থাৎ পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তিতে টুসুকে বিদায় জানায়, অর্থাৎ বৎসরকে বিদায় জানায়। সেই দিন থেকেই আমাদের বছর শেষ হলো, আর পয়লা মাঘ ওই অঞ্চলের মানুষের নতুন বৎসর, অর্থাৎ আখ্যান যাত্রা, অর্থাৎ নতুন বৎসর শুরু হচ্ছে। তাই আমরা লক্ষ্য করি টুসু মেলা, পুরুলিয়ার কাছে ডাবর মুটরুডি গ্রামে টুসু মেলা, জয়দার টুসু মেলা থেকে শুরু করে অসংখ্য টুসু মেলা, পাশাপাশি আবার মুড়ির টুসু মেলা, তুলিনের টুসু মেলা,
এমনি হাজার হাজার টুসু মেলা, লক্ষ লক্ষ মানুষের গান। এই উপলক্ষে বাংলার রাঢ় অঞ্চল এবং ছোটনাগপুর মালভূমির দামোদর, অজয়, ময়ূরাক্ষী, সুবর্ণরেখা, কাঁসাই, শিলাই, কুমারী, গন্ধেশ্বরী, রূপনারায়ণ, দ্বারকেশ্বর প্রভৃতির অববাহিকা অঞ্চলে অগণিত মানুষের উপস্থিতিতে এক মহামিলন মেলা হয়ে ওঠে। চলছে টুসু প্রতিযোগিতা। টুসু মেলায় ফুটে ওঠে প্রাণবন্ত জীবন যৌবন। চলে কাঁসি, ঢোল, করতাল সহযোগে ধামসা মাদল নিয়ে উদ্দাম নৃত্য। এইভাবে টুসু পরব রাঢ় অঞ্চলের শ্রেষ্ঠ লোক উৎসব হয়ে উঠেছে। বাংলার শারদোৎসবের প্রাণ চাঞ্চল্য এর কাছে ম্লান হয়ে যায়। মন্ত্রবিহীন, পুরোহিতবিহীন এই উৎসব লোক আঙ্গিকের অন্যতম এক শ্রেষ্ঠ উৎসব। মকরের আরেকটি প্রিয় অনুষ্ঠান মকর পাতানো, ফুল পাতানো বা সই পাতানো। এখানে সম্প্রদায় নির্বিশেষে ধর্মনিরপেক্ষভাবে জাতপাতের ঊর্ধ্বে নতুন বন্ধুত্ব স্থাপন করে। এইভাবেই টুসু পরব রাঢ় ঝাড়খণ্ড অঞ্চলের শ্রেষ্ঠ লোক উৎসব হয়ে উঠেছে। এখানে নারী আর মাটি সমীহ ও সম্মানের দুই যে উৎপাদিকা, শস্য বা সন্তানের আধার। রাঢ় অঞ্চলে মহিলাদেরই প্রাধান্য। টুসু উৎসব দেখে তো তাই মনে হয়। আপনারা দেখলেন বাংলার অন্যতম প্রাচীন লোকসংস্কৃতি টুসু নিয়ে আজকের আমাদের তথ্যচিত্র ভূমি কন্যা। আমরা আবারও আলোচনায় ফিরবো, তার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে দিই 40073264 এবং 40073265 এই দুটো নম্বরে আপনারা সরাসরি চলে আসতে পারেন আপনাদের প্রশ্ন নিয়ে, বা আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আমাদের এই অনুষ্ঠান আরও সমৃদ্ধ হবে। আপনার কাছে আসবো মনোজিৎ বাবু, যে কথাটা বলছিলাম, আপনার এই তথ্যচিত্র দেখলাম যে আর্যদের সঙ্গে অনার্যদের মিলনের একটা কথা, মিলনের একটা বার্তা এবং মিলনের একটা পরিষ্কার ছবি আপনার এই তথ্যচিত্রে এবং টুসু উৎসবের প্রত্যেকটা লোকাচারে আমরা দেখতে পাই। আর্যদের সঙ্গে অনার্যদের মিলন, আপনি যেহেতু লোকসংস্কৃতির ছাত্র, লোকসংস্কৃতি নিয়ে আপনি পড়াশোনা করেছেন এবং আপনি এটা নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, আপনার কি মনে হয় আর্যদের সঙ্গে অনার্যদের মিলনটা কিভাবে সম্ভব হলো এবং কিভাবে সেটা এই টুসু উৎসবের মধ্যে ফুটে উঠছে? এই ছবিটার মধ্যে দিয়ে যেটুকু পেয়েছি সেটুকুই বলি। আমরা দেখতে পাচ্ছি এটা একটা আদিবাসীদের উৎসব এবং ওরা আগেই বলেছি ওরা টুসুকে ওরা মানে পুতুল হিসাবে দেখছে। আস্তে আস্তে দেখা যাচ্ছে কি পুতুলটা তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি গাছপালা নিয়েও চলছে, অর্থাৎ একটা প্রকৃতির সাথে রিলেশন ওদের রয়েছে। এবং পরে দেখা যাচ্ছে বিভিন্ন মূর্তি হচ্ছে, আমরা যেটা আগেও বলেছি যে সেখানে লক্ষ্মী মূর্তি হচ্ছে, কোথাও গঙ্গার মূর্তির মতন হচ্ছে, মকর বাহনা হচ্ছে, ওদিকে ময়ূর বাহনা হচ্ছে, অর্থাৎ একটা প্রভাব কিন্তু আস্তে আস্তে ঢুকছে। এটা আমার এই ছবিটার মাধ্যম দিয়ে এইটুকু আমি বলতে পারি যে একদম পুরোপুরি এখন আর শুধুই আদিবাসীদের মধ্যে থাকছে না, একটা ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রভাব আস্তে আস্তে কিন্তু ঢুকছে।
আরও একটা বিষয়, এই তথ্যচিত্রতে আমরা দেখেছি এবং আমরা জানি যে টুসু উৎসবে কোনো ধর্মের বেড়াজাল থাকে না। যে কোনো ধর্মের মানুষ, যে কোনো সম্প্রদায়ের মানুষ টুসু উৎসবে মেতে ওঠেন। মকর সংক্রান্তির দিন তারা টুসু উৎসব পালন করেন যথাযথ লোকাচারের সঙ্গে, যথাযথ মর্যাদার সঙ্গে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় না, আপনি দীর্ঘদিন ধরে ওখানে কাজ করেছেন, ওই অঞ্চলে কাজ করেছেন, আপনার কি মনে হয় না যে আমরা যারা এখনো পর্যন্ত ধর্মের নামে, বর্ণের নামে লড়াই করে যাচ্ছি, সেখানে যাদের কাছে হয়তো পুঁথিগত বিদ্যা নেই, যারা হয়তো প্রকৃতির থেকে শিক্ষিত, প্রকৃতির থেকে শিক্ষা তাদের অনেক বেশি পরিপূর্ণ করে তুলেছে এবং মানুষের সম্পর্কের বার্তা তারা এই উৎসবের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে? সেটা তো আছে। যদি সেই কথা বলতে হয় তাহলে তো আমরা গিয়ে ওখানে তো মিশতে পারতাম না বা কাজ করতে পারতাম না। ওনারা সেটা ভাবেন না, সবাইকে আপন করে নেন, সহজভাবে মেশেন, ওনাদের ভাষায় ওনারা মেশেন, ওনাদের ভাষাতেই কথা বলেন। তো সেটা আমাদের কাছে বড় প্রাপ্তি, না হলে হয়তো আমরা কাজ করতে পারতাম না। এবং আমরা যাচ্ছি ওনাদের ওই মানে কী বলবো, গোয়াল ঘরের বারান্দা বলুন, ওনাদের বারান্দাতেই বসে থাকছি, খাচ্ছি, দাচ্ছি, সবই কাজ করছি। সুতরাং আমার মনে হয় না যে এখানে একটা ব্যারিয়ার তৈরি হয়েছে, তাহলে আমরা কাজটা করতে যেতে পারতাম না। আপনি যে সময় এই তথ্যচিত্রটি করেছেন সেই সময় একদম আপনি যে অঞ্চলে কাজ করেছেন, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, আমরা এই প্রশ্নে আসবো। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে চলেছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? টেলিভিশনের ভলিউমটা মিউট করে দিন। আচ্ছা, ঠিক আছে। টেলিভিশনের ভলিউমটা মিউট করে দিন, হ্যাঁ, বলুন। আচ্ছা, আমি একটু মনোজিৎজির সঙ্গে কথা বলতে চাই যে উনি যে হ্যাঁ, উনি শুনতে পাচ্ছেন, বলুন। মানে এই টুসু উৎসবটা মূলত কোন অঞ্চলের উৎসব, সেটা এখন বাংলাতে কি সারা বাংলাতে এর কোনো প্রভাব কিছু আছে কি এই মুহূর্তে? অনেক ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। টুসু উৎসব মূলত টার বাংলার উৎসব এবং টুসু উৎসব বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে দেখা যায়, হুগলির কিছু কিছু অঞ্চলে দেখা যায়, বীরভূমের কিছু কিছু অঞ্চলে দেখা যায় এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে মূলত এই উৎসব দেখা যায়। তবু আপনার কাছ থেকে আবারও জানতে চাইব। না, ঠিকই আমাদের তো ছবিতে সেটা বলাও হয়েছে এবং আমরা কিছু সুন্দরবন অঞ্চলেও দেখতে পাই বা নর্থ বেঙ্গল আছে, সেটা খুবই কম। তবে হ্যাঁ, এই দিকেই আমাদের বেশি, আর বাংলা অঞ্চলে এই পাশেই বেশি দেখা যায়। আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে আমি প্রশ্নটা করেছিলাম, আপনি কি বলবেন? ক্লিয়ার হয়নি প্রশ্নটা। আপনার কাছে আমি যে প্রশ্নটা করলাম যে আপনি যে সময় এই কাজটা করেছেন সেই সময় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর একেবারে মাওবাদী অধ্যুষিত এবং মাওবাদীরা তখন সেখানে প্রচণ্ড মানে মাও সন্ত্রাস চলছে। সেই সময় আপনি ওইখানে কাজটা কিভাবে করলেন? মানে কোনো রকম অসুবিধা হয়েছিল কাজ করার সময়, কোনো রকম অভিজ্ঞতা? কারণ আমাদের কোনো অসুবিধা হয়নি, এটা মানে কারণ হচ্ছে যে আমরা বহু বছর ধরে এই সব অঞ্চলগুলো ঘুরছি, পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, প্রায় 12-14 বছরের বেশি আমরা বেল্টগুলো যাতায়াত করছি। সুতরাং আমাদের মানে ওটা সেকেন্ড হোম বা হাউস এটাই বলা যায়, যে এখানে আমরা যেতে পারছি, স্বচ্ছন্দে থাকতে পারছি, ঘুরতে পারছি, সে আমাদের কোনো খুব একটা অসুবিধা হয়নি। তবে আমরা যাওয়ার আগে এসপি এবং ডিএমকে একটা করে ফ্যাক্স করে যাই যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। তবে ওনারা ফোর্স দিতে চান, আমরা ফোর্সটা নিতে চাই না, আমরা জাস্ট বললাম আপনাদেরকে একটা ইনফর্ম করলাম আমরা যাচ্ছি কলকাতা থেকে এই কাজের জন্য, এই কদিন আমরা কাজ করব, আমাদের টিমে এতগুলো লোক আছে, এই নাম, এই সমস্ত বর্ণনাটা আমরা দিয়ে তবেই আমরা এখান থেকে মুভ করি, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে চলে যাচ্ছে। নমস্কার, কে রয়েছেন? আমি ইন্দ্র ভরদ্বাজ সরসুনা থেকে বলছি। হ্যাঁ, বলুন। একটা প্রশ্ন মনোজিৎ বাবুর কাছে, যে এই ধরনের কাজগুলো যারা করেন তাদের সংখ্যা তো বড় কম, এবং আমাদের দর্শকদের সঙ্গে একটা যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা ওনার যদি ইমেল আইডি থাকে বা কোনো ওয়েবসাইট থাকে সেটা যদি দয়া করে দেন তাহলে আমরা ওনার সঙ্গে যোগাযোগ রাখতে পারি, ওনার সৃষ্টি করা আরো অন্যান্য ছবির সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করে উঠতে পারবো। অনেক ধন্যবাদ, যদি সেটি দেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এই অনুষ্ঠান থেকে মনোজিৎ বাবুর ইমেল আইডি বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া সম্ভব নয়। আপনি নিশ্চয়ই মনোজিৎ বাবুর কন্ট্যাক্ট নাম্বার পাবেন। কোথায় পাবেন সেটা যদি আপনি আমাদেরকে খুব সংক্ষেপে একটু বলেন। তো একটা হচ্ছে টেলিফোন, আমাদের যে ডায়ালটা আছে তাতে মনোজিৎ অধিকারী মানে ডিরেক্টর যে তালিকা আছে সেখানে পেতে পারেন, তারপরে কথা বলে তখন না হয় ওয়েবসাইট দিয়ে দেওয়া যেতে পারে। একেবারে আমাদের এই অনুষ্ঠান থেকে মাফ করবেন, এই অনুষ্ঠান থেকে একেবারে দেওয়া সম্ভব না। একটা বিষয় আপনার কাছ থেকে জানার খুব ইচ্ছা রয়েছে, আপনার কাছে জিজ্ঞেস করছি যে সাঁওতাল, আংড়ি, চাউড়ি বা আর যারা ওরাও, সবর, এই সমস্ত উপজাতিদের মধ্যেই টুসু উৎসব দেখা যায়। তো এদের মধ্যে কি কোনো রকম ফের রয়েছে? সাঁওতালদের মধ্যে বা সবরদের মধ্যে কোনো রকম ফের কি রয়েছে? না, এই পর্বের সাথে সেই রকম কোনো তফাৎ দেখা যায় না, মূলত মোটামুটি একই রকম। এবং 3 দিনের অনুষ্ঠান আমাদের সংক্রান্তির 3 দিন আগে থাকতে যেভাবে ওরা করে, মানে আউড়ি, চাউড়ি, বাউড়ি, এই 3টে দিনই ওদের মূল অনুষ্ঠান এবং সব জায়গাতেই একইভাবে পালিত হয়,
খুব একটা ফারাক কিছু নেই। তবে হ্যাঁ, ওটা একটা বিশেষত্ব আছে, ওরা মাংস পিঠা আর কি, মাছ পিঠা বলে, হাঁসের মাংস দিয়ে একটা পিঠা বানায়, হবেই হবে, অন্যান্য পিঠা থাকলেও এটা হয়, এটা একটা ভালো আর কি, আমাদের কাছে টেস্টি আর কি, খুবই, আমরা পাই না তো। তিনটে দিনে এই উৎসব পালন করা হয় আপনি বললেন, 3টে দিনে কিরকম ভাবে লোকাচার পালন করা হয় সেটা যদি আউরি হচ্ছে, ছবিতে বলা হয়েছিল, আউরি হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে আহ্বান করা হচ্ছে, অর্থাৎ নিজেরা শুদ্ধি করছি পোশাক পরিচ্ছদ এবং জায়গা টায়গাগুলো, সেটাকে প্রথম দিন হচ্ছে আউরি, তারপর দিন হচ্ছে চাউরি, সেটা হচ্ছে উনি চাহেন, অনেক ক্ষেত্রে বলেন দেবী আজকে আমাদের দৃষ্টি দিচ্ছেন, আবার একে চাল গুঁড়া টুড়া করা হয়, সেই ওই দিন চাউরি বলা হয়, এবং তারপরের দিন বাউরি, ওই দিন আমাদের পিঠা পয়সা, এবং আমরা দেখতে পাই আমাদের এখানেও হয়, মায়েদের দেখেছি বাউরি বাধ্যে, অর্থাৎ একটা বন্ধনের একটা আবদ্ধ, অর্থাৎ উনি আজকে লক্ষ্মী দেবী আবদ্ধ হলেন, এই একটা সেন্সও কাজ করে। আদিবাসী সমাজে আমরা জানি এবং আপনার তথ্যচিত্রেও দেখেছি, আদিবাসী সমাজে নারীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং নারীদেরকে তারা উচ্চাসনে বসায় এবং নারীদেরকে তারা একই পুরুষ এবং নারী সমান সমান, এই বার্তাটা আদিবাসী সমাজে আছে। সেক্ষেত্রে টুসু উৎসবে যারা অবিবাহিত নারী, যারা তাদের জন্যই মূলত এই পুজোটা, তো সেই মানে কি বার্তা দেওয়া হয় এই পুজো থেকে? আমাদের যেটা মনে হচ্ছে কিন্তু সেটা যে আগামী দিনে এই নারী হচ্ছে মায়ের প্রতীক বলা যায়, বা এই নারী যদি আমি ভূমির সাথে রিলেট করি সেটাও একটা দিক বলা যায়, সেই হিসেবে একটা রিলেশন তৈরি হচ্ছে। একদমই। আপনি যে কাজ করেছেন, কতদিন আপনার এই তথ্যচিত্র করতে সময় লেগেছে? আসলে কি হয়, আমাদের একসাথে অনেকগুলোর কাজে নেমে পড়া হয়, সুতরাং একটা দিক মানে নিজের অর্থ দিয়ে করা হয়, একটু সময় যায়, নিজের যখন যেরকম অর্থ। আমরা যখন বিরতিতে ছিলাম এবং আমরা যখন তথ্যচিত্রে দেখছিলাম, আপনি কিছু কথা বলছিলেন, আপনার কাজের অভিজ্ঞতার কথা কিছু বলছিলেন, এবং সেগুলো সত্যি অভিজ্ঞতা, সারা জীবন বহন করার মতো অভিজ্ঞতা, সেটা যদি আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করেন। অনেকটাই বলেছি, কোনটা বললে? আপনি যেটা বলছিলেন যে কখনো কখনো আপনারা হয়তো কোথাও থাকতে পারছেন না, গোয়াল ঘরে পর্যন্ত থেকেছেন, মাঠে পর্যন্ত থেকেছেন, সেগুলো যদি আমাদের দর্শক। আমরা অনেক জায়গাতে গিয়েছি যেখানে কোনো থাকার জায়গা নেই, আমরা শুধু বললাম যে আমাদের ক্যামেরা ইকুইপমেন্টস যেগুলো আছে সেগুলো তো প্রচুর মূল্যবান, সেগুলো অন্তত কোথাও একটা ঢুকিয়ে দিন। তো কোথাও একটা স্কুল বাড়ি বা কোনো একটা ঘরে একটা কোণে ঢুকিয়ে দিল, আমরা থাকবো কোথাও, আমরা বারান্দাতেই বা গাছতলাতেই থেকে গেলাম, এবং আমাদের এটা ঘটনাই ঘটেছে, মানে আমার কানে হয়তো পিঁপড়ে ঢুকে গেল, কার মাথার পাশ দিয়ে সাপ চলে গেল, ব্যাঙ সাপ যাতায়াত করেছে আমাদের শরীরের উপর দিয়ে, সেটা কোনো আমরা ভাবি না। আমরাও রয়েছি গোয়াল ঘরে, গরু রয়েছে যেমন একদিকে, আমরাও তেমন এক পাশে রয়েছি, সব কিছু নেই। আরও একটা বেশি মানে বলতেই হয় ওদের সম্বন্ধে, যে ওদের কোনো কাছে আমাদের কোনো ভয় নেই, চুরি যাবার ভয় বা কিছু ক্ষতি হবে এই ভয়টা আমরা কখনো পাইনি। ওদের অনেক অভাব অনটন আছে, কিন্তু কখনোই আমাদের এত মূল্যবান জিনিস রয়েছে, আমরা কোথাও কখনো তালা দিয়ে বেরোতাম না, ফাঁকা ঘর পড়ে থাকতো, জিনিসপত্র পড়ে থাকতাম, কিন্তু কোথাও কেউ হাত দেয়নি, উল্টে আমরা জামা কাপড় মেলে দিয়ে যেতাম, ভিজে গেছে, বর্ষা হবে হবে, ওরা নিজেরাই সেগুলো গুছিয়ে জায়গায় রেখে দিত, যে আমরা তুলতে পারিনি কিন্তু ওরা গুছিয়ে রাখতো। অর্থাৎ ওদের সহযোগিতা, সহানুভূতি প্রচণ্ডভাবে আমরা পেয়েছি, প্রচণ্ডভাবে ঋণী ওদের কাছে। মানে সত্যি ওদের কাছ থেকে প্রচুর জিনিস শেখার আছে, প্রচুর জিনিস শিক্ষণীয়। আরও একটা বিষয়, টুসু তো মূলত ফসল কাটার উৎসব বলেই আমরা জানি, সেই দিনটা কিভাবে উদযাপন করা হয়? ওরা যেদিন আমি বললাম, যদি আমি এতে যাই চাউরির দিনে, সারাদিন চাল গুঁড়া নিয়ে ব্যস্ত থাকে, প্রচুর চাল টাল গুঁড়ো টুড়ো করে রেডি করা হয়, এবং পরের দিন যখন প্রচুর পিঠে হয়, রাত ভোর পিঠে তৈরি করা হয়, পিঠে খেতে খেতে গান হয়, কাজ করতে করতে গান হয়, এবং সারা রাত ধরে প্রচুর গান বাজনা হয়। এবং এই যে গানের মধ্যে দিয়ে ওরা ওদের দৈনন্দিন সুখ দুঃখ সমস্ত কিছু বহিঃপ্রকাশ করে গানের মধ্যে দিয়ে, এবং সারা বছরের যে কষ্ট আনন্দ সেগুলো এই গানের মধ্যে দিয়ে ফুটে ওঠে। এবং টুসু উৎসবের শেষ দিনে সম্ভবত মকর সই পাতানো যে বিষয়টা আপনার তথ্যচিত্রে দেখলাম, যে বিষয়টা সেটা জানার, মানে ওরা কি সবাইকে আপন করে নেওয়ার জন্য, এবং কোনো ভেদাভেদ নেই, কোনো ধর্ম নেই, কোনো সম্প্রদায় নেই, সেই জন্যই কোনো বেড়াচাল নেই, সেই জন্য এই সই পাতানো বা বন্ধুত্ব করানো, আপনি কি মনে হয়? আপনি খুব কাছ থেকে দেখেছেন, ওদের সঙ্গে কথা বলেছেন, কি মনে হয় আপনার? এটা ছেলের সাথে হচ্ছে, মেয়েদের সাথে হচ্ছে, ছেলে মেয়ে অপোজিট সেক্সেও হচ্ছে। এরা ওদের কাছে যখন এলো, এক জায়গা থেকে একটা মানুষ এলো, মনে হয়েছে এটা আমার কাছের মানুষ, আমার গ্রামে এসেছে, তাকে আমি আপন করে নিচ্ছি, যোগাযোগ আগামী দিনে রাখবো, এবং একটা সই পাতানো হয় মকরে। এটা একটা ওদের বিশেষ মানে কি বলবো বৈশিষ্ট্য যদি বলা যায়, যে মকরে সই পাতানো এটা। আর একটা হচ্ছে এদের এটাকে বলে, আর পরের দিনটাকে আখান যাত্রা। ওদের কাছে মানে পরের বছরটা এইখান থেকে শুরু হলো, নতুন বছর, শস্য যে বছরটা, সেটা ওদের কাছে পয়লা হিসাবে শুরু হচ্ছে। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে চলে আসছে। নমস্কার, কে রয়েছেন?
নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? ঝাড়গ্রাম থেকে সমরেন্দ্র পাল বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনাকে এবং মনোজিৎ অধিকারীকে বলতে জানাই, হ্যাঁ হ্যাঁ যে আমাদের এই প্রোগ্রামটা, টুসু প্রোগ্রামটা, আপনারা নিশ্চয়ই মনোযোগ জানেন যে কোন সময় হয়, বা আপনারা জানেন যে কোন সময় হয়। এই প্রোগ্রামটা বিশেষত এই ছোটনাগপুর অঞ্চলে যদি পৌষ মাসের আগে দেখানো হতো, আমরা এটা খুব এফেক্টিভ হতো। এটা মনোজিৎ বাবুকে এই জিনিসটা একটু বলে দেবেন, হ্যাঁ, বা উনি জানেন বা আপনারা জেনে এই প্রোগ্রামটা ভালো, খুব নিশ্চয়ই খুব প্রশংসনীয় একটা উদ্যোগ, কিন্তু এটা ছোটনাগপুর অঞ্চলে ওনার কাছে আশা রাখবো আপনারা এটা পৌষ মাসে এটা দেখাবেন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ মনোজিৎ বাবু। আসলে এখানে একটা যোগাযোগ হয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের মানে কিছু ছবি চাওয়া হয়েছে, সেই ছবির তালিকা থেকেই আমরা জমা দিয়েছি। এখন এখানকার যে কর্তৃপক্ষ আছেন তারা যেভাবে পছন্দ করছেন সেইভাবেই দেখানো হচ্ছে। এক্ষেত্রে আমার কিছু করণীয় নেই। একেবারেই আপনার এই কথা, আমরা নিশ্চয়ই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের এই অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করলেন। ঝাড়গ্রাম থেকে একদম টুসু উৎসবের উৎসস্থল বলা যায়, সেখান থেকে আপনি ফোন করলেন, অনেক ধন্যবাদ আপনাকে। আরও একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি ওখানে কাজ করেছেন, দীর্ঘদিন ধরে কাজ করেছেন, এবং আপনি দেখেছেন যে ওখানকার মানুষরা কত সরল। আপনি যেমনটা বলছিলেন যে ঘরে তালা দেওয়ারও দরকার হয় না, একটা জিনিস পর্যন্ত ওরা ছুঁয়ে দেখে না। এর পাশাপাশি যে বিষয়টা, যে ওদের মধ্যে প্রচুর দারিদ্র্য আছে, প্রচুর দুঃখ আছে, প্রচুর কষ্ট আছে, কিন্তু ওই দিনটা, টুসু উৎসবের দিন, যেদিন ফসল কাটার দিন, সেই দিনটা কোথাও একটা ওরা নিজেদের সব দুঃখ, সব যন্ত্রণা, সব বেদনা ভুলে গিয়ে ওরা আনন্দে মেতে ওঠে। মানে সব কিছু সরিয়ে রেখেও যে আনন্দে মেতে ওঠা যায়, জীবনের পথে এগিয়ে যাওয়া যায়, এই বার্তাটা বোধহয় আমাদের কাছে পৌঁছায়। হ্যাঁ, আমরা তো নিজেরাও দুর্গা পুজোর সময় দেখি আমাদের অনেক কষ্ট থাকে, কিন্তু তবুও যত গরিব হোক, বাবা মা তার চেষ্টা করেন তার ছেলেকে একটা নতুন কিছু পরাতে, কাপড় জামা, সেটা ওদের ক্ষেত্রেও একদম প্রতিফলিত হয়। কারণ আমি আগেই বলেছি, ওদের কাছে এটা আমাদের দুর্গাপূজাকেও হার মানায়, ওদের বাৎসরিক উৎসব হিসেবে ওরা দেখে, সেহেতু ওরা কষ্ট সৃষ্টে একটা জামা কাপড় নতুন পরার চেষ্টা করে, এবং সবাই সেই দিনটাতে বাড়িতে আসে, একসাথে গেট টুগেদার হয়, তাদের সমস্ত আনন্দটাকে শেয়ারিং করে। আর যে দুঃখের কথা বলছেন, সত্যি আমরা কাজ করতে গিয়ে দেখেছি ওদের কাছে এমন একটা জিনিস থাকে না, অনেক সময় ওরা লঙ্কা আর পেঁয়াজ চিবিয়ে হাঁড়িয়া খেয়েই কাটিয়ে দিচ্ছে। আমরা গেছি, আমাদের বলছে 5টা টাকা দে, কী করবে না, একটু হাঁড়িয়া খাবো, অর্থাৎ ওইটা খেলে ভুলে যেতে পারবো, আমার 15 টাকা দিয়ে চাল ডাল হয়তো কেনার দরকার নেই, 5 টাকা পেলে আমি ওইটা খেয়ে আমি আমার দুঃখ কষ্ট ভুলে গিয়ে পেটটা আপাতত কিছুটা ভরিয়ে দিতে পারবো। এই চিন্তাভাবনা নিয়ে মনে হয় ওরা ঘুরে, জানি না কীভাবে কতদিন সংগ্রাম করে বাঁচবে। একদমই সেই বিষয়টা আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় নয়। যে বিষয়টা, আরও একটা বিষয় আপনার কাছ থেকে জানবো। আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে চলে এসেছেন, আমরা এই আলোচনায় থাকবো। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? আপনি টেলিভিশনে ভলিউমটা মিউট করে দিন। হ্যাঁ বলুন। মনোজিৎ দা শুনতে পাচ্ছেন, আপনি বলুন। আপনার এই টেলিভিশনে প্রোগ্রামটা দেখে আমার খুবই ভালো লাগছে। আগের দিনও প্রোগ্রামটা দেখেছিলাম, তো আজকেও দেখছি। আগের দিন চেষ্টা করেছিলাম কিন্তু লাইনটা লাগাতে পারিনি, আজকে লাগালাম। আপনার কি কোনো প্রশ্ন আছে? না, আমার কোনো প্রশ্ন নেই। উনি চিনেন আমাকে? অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। যে বিষয়টা নিয়ে আপনার কাছে ছিলাম, যে ওদের মধ্যে তো প্রচুর যে ভেদাভেদগুলো, মানে আমি বলছি যে আদিবাসী, শবর বা যে সমস্ত ভাগগুলো রয়েছে, টুসুর উৎপত্তি কোথা থেকে, সেই বিষয়ে আপনি দীর্ঘ গবেষণা করেছেন এবং আপনার তথ্যচিত্রও দেখেছি। মোটামুটিভাবে টুসুর উৎস কীভাবে, সেটার কোনো জানা গিয়েছে কি? যেটা যতটুকু জানতে পেরেছি, যে আমরা পৌষ মাসকে ওটা এরা পুষ্যা নক্ষত্র এবং তুষা বা এরকম একটা নক্ষত্র, ওরা অপর নাম, সেইখান থেকে একটা তুষা থেকে টুসু বা এসেছে। আবার ধানে যে তুষ, সেই তুষ থেকে একটা টুসু এসেছে, এরকম একটা ভাবা যেতেই পারে। এইভাবে আমরা খুঁজে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন লোকের মতামত অনুযায়ী, বিভিন্ন গবেষকদের, নির্বিজ্ঞদের, যে বিভিন্নভাবে এইভাবে এসেছে। এবং আমরা বলেছি উষাব্রত আছে, ওষাব্রত আছে, সেটা থেকেও এসেছে টুসু, এইভাবে ধরে নেওয়া হয়। অনেক ধন্যবাদ আপনাকে মনোজিৎ বাবু। মনোজিৎ অধিকারী আমাদের সঙ্গে ছিলেন এবং বাংলার অন্যতম প্রাচীন লোকসংস্কৃতি, লোক উৎসব টুসু নিয়ে আমাদের আজকে তথ্যচিত্র আমরা দেখালাম। ভূমি, কন্যা এবং বহু সম্পদ লুকিয়ে রয়েছে এই টুসু উৎসবের মধ্যে, বহু ইতিহাস লুকিয়ে রয়েছে এই টুসু উৎসবের মধ্যে। এবং আমরা যদি সম্মান না করি, আমরা যদি টুসু উৎসবকে সর্বোপরি আদিবাসীদের, সর্বোপরি রাঢ় বাংলার মানুষদের আমরা যদি সম্মান না করি, তাদের সংস্কৃতির প্রতি যদি আমরা সম্মান না করি, তাহলে বোধহয় বিরাট অন্যায় হবে। মনোজিৎ বাবু যেমনটা বলছিলেন যে ওদের কাছ থেকে প্রচুর কিছু শেখার আছে।
আছে, দরজা খুলে দিয়ে চলে গেলেও কোনো অসুবিধা নেই, বাড়ির একটা জিনিসও কেউ হাত লাগাবে না, এটা বোধহয় শিক্ষণীয়। এবং এর পাশাপাশি আরও অনেক জিনিস শিক্ষণীয়, আর সেগুলো যদি আমরা শিখতে পারি আমরা বোধহয় আরও অনেক বেশি সমৃদ্ধ হব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অন্য সব খবরের জন্য চোখ রাখুন তারা নিউজের পর।